এরকম যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে এই পয়েন্টে, তাহলে আমি এটা যদি আমার অসীম পয়েন্ট হয়, তাহলে অসীম থেকে একটা চার্জকে যদি নিয়ে আসি কিউ পয়েন্ট থেকে এ পয়েন্টে যদি নিয়ে আসি, তাহলে কি হবে? কৃতকার্য করতে হবে না, হবে না? কেন করতে হবে বলো, এই বলো দেখি এর তার কারণটা কি? কারণ এই যে ইলেকট্রিক, রাহুল বলতো, কারণ এটা কি একটা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে? এই দিকে। তাহলে এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড আছে আমার, তাহলে যখনই আমি কিউ চার্জকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনতে যাব তখনই কি করবে? হ্যাঁ হ্যাঁ, তখনই এই ইলেকট্রিক ফিল্ড আমরা কি জানি এফ সমান কিউই হয়। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে যখন এই চার্জটা চলে আসবে তখনই সেখানে ইলেকট্রিক ফিল্ডে কি শুরু করবে? একটা ফোর্স জেনারেট করতে শুরু করবে। তাহলে সেই ফোর্সের জন্য চার্জটা এদিকে আসতে পারবে না, তাই তো? তাহলে এই ফোর্সটা কে দিচ্ছে? এটা হচ্ছে বাই ডিফল্ট নেচার, মানে এই সিস্টেমটার ন্যাচারালি এটা ফোর্সটা এক্সিস্ট করছে ইলেকট্রিক ফিল্ডের জন্য। এবার আমাদেরকে যদি ওই ফোর্সের অপোজিটে যদি কোনো আমরা কৃতকার্য করি, এই ফোর্সের অপোজিটে গিয়ে পড়তে আমাদের চার্জটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে হবে। কি বললো, বোঝা গেল? ফোর্সের অপোজিটে গিয়ে চার্জটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে ফোর্সের অপোজিটে গিয়ে নিয়ে আসা মানেই সেখানে কৃতকার্য হচ্ছে, আর সেই যে কৃতকার্যটা শুরু হচ্ছে সেই কৃতকার্যটাকে আমরা এইখানে স্মৃতিশক্তি হিসেবে স্টোর করছি। তাহলে আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে এই স্মৃতিশক্তিটা আমরা ক্যালকুলেট করবো। রাহুল বুঝতে পারলি? তাহলে স্মৃতিশক্তির সোর্সটা কোথায়? না, এই ইলেকট্রিক ফিল্ডটা এই বরাবর তো ফোর্স দিচ্ছে, মানে আমার এফটা এই বরাবর, এটা হচ্ছে এফ ই লিখলাম, ই মানে কি না, ই মানে এক্সটার্নাল, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য। ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ই, এটা ই ই এল লিখলাম, ইলেকট্রিক, ঠিক আছে? এবারে আমাদেরকে তাহলে এক্সটার্নাল এজেন্ট বাইরে থেকে তাকে কাজ করতে হচ্ছে, সে কোন দিক দেবে? এই বরাবর তাকে নিয়ে যেতে হবে। তাহলে এই বরাবর ফোর্সটা হচ্ছে ডাব্লু এক্সটার্নাল, এফ এক্সটার্নাল। ক্লিয়ার হয়েছে? কি দেবরাজ, বুঝতে পারছিস তো? কোনো অসুবিধা আছে? এবারে এই কি একটা কথা কি বলেছিলাম রাহুল কালকে, আমি এটা তো বারবার আমি ইয়ে করছি, রিপিট করছি, এই ক্লাসটা কি বলতে চাইছি, যে এই ফোর্সটা কিন্তু কখন কি হতে হবে? এই ফোর্সের থেকে সামান্য বেশি হতে হবে, মানে একটু বেশি, মানে একটা যদি 1 হয় তো একটা 1.0000001 এরকম, মানে খুব একটা বেশি নয় কিন্তু, মানে দুটো ফোর্সকে আমি কি করব, নিয়ারলি ইকুয়ালি বলতে পারবো, কিন্তু তবুও তার চেয়ে একটু বেশি হতে হবে, কারণ আমাকে চার্জটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে হবে। কেমনভাবে নিয়ে আসবো? কিন্তু চার্জটা কোনো রকম কোনো যেমন কাইনেটিক এনার্জি চেঞ্জ না হয়। আমার যদি চার্জটাকে এখানে এই মানে ইনফিনিটি থেকে এ পয়েন্টে নিয়ে আসতে যদি আমার চার্জটা কাইনেটিক এনার্জি পেয়ে যায়, তাহলে কিন্তু কী হবে বলতো? তাহলে আমি ধর এইখানে আমি তো ডাব্লু পরিমাণ কৃতকার্য করছি, ঠিক আছে? এইখান থেকে চার্জটাকে এখানে নিয়ে আসতে কী করছি? ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে। এবার এই কৃতকার্যটা আমি কী হিসেবে স্টোর করতে চাইছি? স্মৃতিশক্তি হিসেবে। এবার আমরা কি জানি, শক্তি দুই প্রকার, কাইনেটিক এনার্জি প্লাস, হ্যাঁ, কাইনেটিক এনার্জি মানে কি গতিশক্তি, আর পোটেনশিয়াল এনার্জি মানে কি স্মৃতিশক্তি। তাহলে এখানে টোটাল এনার্জি ই সমান কী হবে? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমি চাইটাকে যদি এইখান থেকে এখানে নিয়ে আসি, তাহলে আমার যে শক্তিটা মানে এই যে কৃতকার্যের এনার্জি তো স্টোর হচ্ছে। তাহলে আমি কি চাইছি, এই পুরোপুরি এনার্জিটা যেমন আমার পোটেনশিয়াল এনার্জিতে স্টোর হয়, মানে কাইনেটিক এনার্জি যেমন আমার কোনো রকম কোনো না চেঞ্জেস আসে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, যদি চলে আসে, ভালো কোশ্চেন, যদি ধর কাইনেটিক এনার্জি চলে এলো তাহলে কী হবে? তার মানে আমি যে কৃতকার্যটা করলাম তার কিছুটা অংশ কাইনেটিক এনার্জিতে চলে গেল। বুঝতে পারছি তো? আমি মানে সাপোজ আমি 100 জুল কাজ করলাম, আর কাইনেটিক এনার্জির জন্য আমার 10 জুল ধর খরচ হয়ে গেল, তাহলে পোটেনশিয়াল এনার্জিতে কত এলো? 90 জুল। তাহলে আমি যে ক্লেমটা করতে চাইছিলাম যে আবার 100 জুল পুরোটা যেমন পোটেনশিয়ালেই আসে, সেটা কিন্তু এখানে আমার আসবে না। কী বললাম, বোঝা গেল? না আসলে কী হবে? না আসলে কী হবে? না আসলে এই যে তুই ফর্মুলাটা লাগাচ্ছিস যে পোটেনশিয়াল ডিফারেন্স, এক্সটার্নাল পোটেনশিয়াল মানে টার্গেট পোটেনশিয়াল মাইনাস সোর্স পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই চার্জ। এই ওয়ার্ক ডানটা তখন ওই পোটেনশিয়াল হিসেবে তুই ক্লেম করতে পারবি না? কী করে পারবি তুই? তোর এটা পোটেনশিয়াল এনার্জি হিসেবে তো যদি পুরোপুরি না হয় তাহলে তুই সমান চিহ্নটা মাঝে দিতে পারবি? 5 সমান 5 তুই কখন লিখতে পারিস? যখন এই দুটো সমান, তবেই তো মাঝে সমান চিহ্নটা দিই। আমি এখানে কি লিখতে পারবো? 5 সমান 4.99 লেখা যায়? তখন এটা কী লিখতে পারি? আমি তখন এটা নিয়ারেস্ট ইকুয়াল টু লিখতে পারি 4.99। আবার 5 সমান 4 কি লেখা যায়? তখন সেটা নট ইকুয়াল টু হতো। নট ইকুয়াল টু দুটো কন্ডিশন, এটা গ্রেটার দেন অথবা লেস দেন। আবার একটা হয় ইনইকুয়ালিটি, তাহলে এটা ইনইকুয়ালিটি দুটো কন্ডিশন গ্রেটার দেন লেস দেন। কী বললো, বোঝা গেল? তাহলে এখানে কি আমরা কাইনেটিক এনার্জিকে কিছু পরিবর্তন করতে পারবো? তাহলে আমাদেরকে এইখানে এই যে ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে যে ফোর্সটা জেনারেট হচ্ছে তার অপোজিটে আমাদেরকে কাজ করতে হচ্ছে। চাহিদা কেমনভাবে নিয়ে আসতে হবে?
যাতে কোনো রকম কোনো কাইনেটিক এনার্জির পরিবর্তন না হয়। তাহলে যদি পরিবর্তন না হয় তাহলে পুরো কৃতকার্যটাই আমার পোটেনশিয়াল হিসেবে স্টোর হবে। আর আমাদের টার্গেট হচ্ছে ওই পোটেনশিয়ালটাকে স্টাডি করা। ক্লিয়ার হয়েছে? টার্গেটটা ক্লিয়ার হয়েছে তো? এবারে দেখ, বেশ, তাহলে এবারে কোশ্চেন হচ্ছে যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা আমরা এজিউম করছিলাম, এই ইলেকট্রিক ফিল্ডটা কার? না, এটা সোর্স চার্জের জন্য। টেস্ট চার্জ কোন? এটা তো টেস্ট চার্জ যাকে নিয়ে আসছি আমরা, বুঝতে পারছি তো? ইলেকট্রিক ফিল্ড আমরা কার কার জন্য পড়ি? কোনো একটা যদি সোর্স আধান থাকে, সোর্স চার্জ থাকে, তাহলে সেই সোর্স চার্জের জন্য এই কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমরা যদি এই পয়েন্ট আর ডিস্টেন্সে আমরা ইলেকট্রিক ফিল্ড কী বলি? কে প্রাইম কিউ বাই আর স্কোয়ার, আর ডাইরেকশনটা আর কে বরাবর, তাই তো বলি। দীপায়ন কি কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলবি কিন্তু। এগুলো একটু ফাস্ট বলছি তার কারণ এগুলো কিন্তু আগের ক্লাসের রেকর্ডিংয়ে সব ভালো করে ডেপথলি বলা আছে। এখন রেকর্ডিংগুলো দেখবি, ওই জন্য আর এটা সময় আমি নিচ্ছি না, এটা অনেকক্ষণ ধরে বলা যাবে কিন্তু। ঠিক আছে, তাও মোটামুটি যতটা আমার এই আজকের ক্লাসটার জন্য দরকার মোটিভেশনের জন্য সেই ততটুকু আমি বললাম। ঠিক আছে, এবার এখানেতে তাহলে এইখানে আমরা কী দেখি? তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডে কে জেনারেট করছে? কোনো না কোনো চার্জ। তার মানে আমি এখানে চার্জের দিইনি, আমি জাস্ট ওই চার্জের ইফেক্টটাকে ইলেকট্রিক ফিল্ড দ্বারা প্রকাশ করলাম। কি বললাম বুঝতে পারলি জিনিসটা? বেশ, তাহলে এরপরে আমরা যেটা করতে চাইছি না, আমাদের মূল টার্গেট হচ্ছে যে দুটো চার্জ থাকবে, সেই দুটো চার্জ মিলে আমি একটা সিস্টেম বানাবো, দুটো চার্জ মিলে একটা চার্জ সিস্টেম বানাবো। এবারে সেই সিস্টেমের জন্য আমি পোটেনশিয়াল স্টাডি করব। এরপর যদি মোর দ্যান টু চার্জ থাকে তখন কি করব না, দুটো দুটো করে সেট বানাবো, সেট বানিয়ে টোটাল এনার্জিটাকে আমি আলাদা আলাদা যোগ করবো। যদি তো তিনটা চার্জ থাকে, মনে করো এরকম তিনটা, এই কেসটা আমি পড়বো তিনটা চার্জ, তখন কী করবো? প্রথমে এই দুটোর জন্য একবার করবো, আরেকবার এই দুটোর জন্য করবো, আরেকবার এই দুটোর জন্য কী করতে পারিস। কিন্তু বেসিক্যালি এই তিনটার জন্য দুটো সিস্টেমকে নেওয়া হয়। কেন নেওয়া হয় বলছি নেক্সট ক্লাস, নেক্সট পার্টটাতে আমি এটাই বলবো। ঠিক আছে, জলটা দেখে ঠান্ডা জলটা করে, তো যদি জলটা খাস তো খাবি, ঠান্ডা জল করে খাবি রাহুল? না না, তুই খাবি? তুই এবারে দেখ, এবারে আমাদের যেটা মূল টার্গেট তড়িৎ স্মৃতিশক্তি, সেই তড়িৎ স্মৃতিশক্তি, লাল পেন আছে দেখ না, দেখি না তোর হয়তো আগে হয়ে গেছে বলে তোর একটু অসুবিধা হতে পারে, মানে ভুলে গেছিস হয়তো। হ্যাঁ, কিন্তু যেগুলো বলছিস সেগুলো বুঝতে পারছিস না? বেশ, কতদিন জল স্টোর করে রেখেছো? ওগুলো পুরো স্টোরে রাখা হয়েছে, কারণ আমি মাঝে সাঝে ক্লাস করতে বাইরে চাই, তোমার জল নেওয়া হয় না, এটা আজকে স্টোর করলে। হ্যাঁ, বাইরে থেকে গেলে, আর তো বাইরে গেলে তো জলটা পাওয়া যায় না, সেই জন্য স্টোর করে রাখতে হবে। তড়িৎ স্থিতিশক্তি, আজ কে কে আসেনি বলতো? রাহুল আসেনি, সূর্য আসেনি। রাহুল আর সূর্য দুজন আসেনি। তড়িৎ স্থিতিশক্তি, হ্যাঁ 5, 6, 7 না, আরেকজন গ্রুপে আছে, ওটা আমার অন্য স্টুডেন্ট, ও স্পেশাল পড়ে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। ওকে রেকর্ডিংগুলো দেওয়ার জন্য আমি গ্রুপে অ্যাড করে রেখেছি। তড়িৎ স্মৃতিশক্তি, ঠিক আছে, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। তাহলে যখনই বলে পোটেনশিয়াল এনার্জি, তাহলে তখনই মনে হয় কী ভাববি? হ্যাঁ হ্যাঁ, মানে যখনই এই যে তড়িৎ শক্তি কোথায় আসবে তখন সাধারণত কী বুঝবি? সেখানে কোনো না কোনো কৃতকার্যের জন্য এসেছে। কী বললে বোঝা গেল? এইটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। যখনই তো পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে বলবে তখনই বুঝবি যে কোনো না কোনো মানে চার্জকে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট এনেছি, বাইরে থেকে এক্সটার্নাল এজেন্ট কৃতকার্য করেছে, সেই কৃতকার্যের জন্য সেখানে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছে। ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে আমরা এমন একটা সিস্টেম নিয়ে কাজ করব যেখানে দুটি চার্জ থাকবে, তড়িতাধান থাকবে। সেই তড়িতাধানের জন্য আমার পোটেনশিয়ালটা আমরা স্টাডি করবো, সরি পোটেনশিয়াল না, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। দেখ, মনে কর এইখানে এ পয়েন্ট আছে, এইখানে ইনিশিয়ালি আর সাইডে কোনো চার্জ নেই। সাইডে কোনো চার্জ আছে কি? কোনো চার্জ নেই, শূন্য স্থান ধরে এখন এই মুহূর্তে। তাহলে এইখানে কি কোনো রকম কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে? থাকবে না। কী করে থাকবে না, বুঝতে পারবো না না, ইলেকট্রিক ফিল্ড কী করে থাকবে বল? আধান থাকলে তো আধান নেই তো। আধান নেই না, আমি এখানে বলি আধান ফ্রি। এটা যদি আর্থে করি তো আর্থে তো একটু নিজেরই ইলেকট্রিক ফিল্ড আছে। কি বল? যদি আমরা আর্থে তো করবো কন্ডাক্টর,
হুম। আর্থের তো নিজের একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তো ও তো একটি ফোর্স জেনারেট মানে কোথায় কোথায় তুই করতে চাইছিস? আমি পৃথিবীতে বলছি। ল্যাবের তুই বলছিস যে আমি যদি ল্যাবে এক্সপেরিমেন্ট করি, না, না। তাহলে ও বলতে চাইছে যে পৃথিবীর তো নিজস্ব একটা ইয়ে আছে, ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আছে। ইলেকট্রিক পোটেনশিয়াল আছে তো। পোটেনশিয়াল ফিল্ড আছে, পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল আমরা কি ধরি ক্যালকুলেশন সুবিধাতে? জিরো জিরো ধরি। তাহলে পোটেনশিয়াল যদি জিরো হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে? ইলেকট্রিক ফিল্ড থেকে জিরো ধরে ই সমান কত? মাইনাস ডিভিডিএক্স। তাহলে পোটেনশিয়ালটা যদি জিরো হয় তাহলে ডিডিএক্স অফ জিরো কত হবে ইলেকট্রিক ফিল্ড? এক কেন হবে? কনস্ট্যান্ট কেন হবে? ই ইজ ইকুয়াল টু তো মাইনাস ডিভিডিএক্স। হ্যাঁ, মনে রাখবে আর্থের কিন্তু পোটেনশিয়াল আছে, কিন্তু আমরা রেফারেন্স জিরো ধরি। রেফারেন্স হিসেবে জিরো ধরি, মানে তো যাই মান থাক। যেমন ধর একটা বিল্ডিং আছে 10 তলা বিল্ডিং, এবার তুই টপ ফ্লোরটাকে মাপতে চাইছিস, তুই কোথা থেকে মাপবি? হয় গ্রাউন্ড ফ্লোর থেকে যদি বলিস তাহলে বলি 10 তলা। এবার তুই যদি মাঝের 5th ফ্লোর থেকে মাপিস কেউ 5 তলা, তাহলে সে কোথা থেকে মাপবে? তার মানে সেই 5 তলাটা কি তখন কি তোর মানে 5 তলাটা তো 5 তলায় রয়েছে, কিন্তু ওটাকে আমরা রেফারেন্স হিসেবে কত ধরে নিচ্ছি? জিরো। তার সাপেক্ষে আমরা মাপছি। কি বললাম বুঝতে পারলি? ঠিক সিমিলারলি পৃথিবীর ইলেকট্রিক ফিল্ড আছে, মানে সরি পৃথিবীর পোটেনশিয়াল আছে, কিন্তু পোটেনশিয়ালটাকে আমরা রেফারেন্সটা কত ধরে নিই? জিরো। এবারে ভি যদি জিরো হয় তাহলে ই সমান কত হবে? মাইনাস ডিডিএক্স অফ জিরো। তার মানে ইলেকট্রিক ফিল্ড কত আসবে? জিরো। তাহলে পোটেনশিয়াল যখন আমার বল কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ ব্যাক হচ্ছে না? কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী করে হয়? কনস্ট্যান্ট ডেরিভেটিভ শূন্য হয় তো। জিরো ডিডিএক্স অফ কনস্ট্যান্ট, এটা মানাটা তার মানে ডেরিভেটিভ এক হয়ে যায়। না, তার মানে তোরা বুঝতে পারছিস, তার মানে তোরা ডেরিভেটিভ ফিল করতে পারছিস। ডেরিভেটিভ মানাচ্ছে রেট অফ চেঞ্জ, মানে এক্স এর সাপেক্ষে এইটা কতটা পরিবর্তন হচ্ছে। তাহলে এক্স এর সাপেক্ষে কনস্ট্যান্টে কোনো পরিবর্তন হয় কি? তাহলে তো কী হবে? অলওয়েজ জিরো আসবে। ক্লিয়ার? বেশ। তার মানে আমরা এখানে এই মুহূর্তে কোনো চার্জ নেই, তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ড কত? শূন্য ধরে নিতে পারি। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি শূন্য হয় তাহলে এইখানে আমাকে কোনো একটা আধানকে নিয়ে আসতে কোনো কৃতকার্য করতে হবে? না, হবে কি? হবে না তো। বা আমি যদি ধরে নিই যে এই পয়েন্ট আমার ইলেকট্রিক ফিল্ড শূন্য, মানে পোটেনশিয়াল আমি যদি শূন্যও ধরে নিই, তুই যে কথাটা বলি, তুই যদি আর্থ সারফেসও ধরিস পোটেনশিয়াল শূন্য, তাহলে পোটেনশিয়াল শূন্য মানে কি? সমবিভব তল। প্রত্যেকটা জায়গায় পোটেনশিয়াল কি? শূন্য। তাহলে একটা সমবিভব তলের মধ্যে একটা আধানকে নিয়ে যেতে কোনো কৃতকার্য করতে হয়? কেন হয়? তাহলে আসবে কি করে? বলছি, হ্যাঁ আধানটা আসবে কি ওয়ার করে? সাপেক্ষে আরেকটা নিতে হবে। বলছি, তাহলে দেখ ভি সমান, দেখ আমরা কি জানি, মনে কর টার্গেট পোটেনশিয়াল, মনে কর আমরা এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে আসি, এটা আমার সোর্স, এটা টার্গেট। এই টার্গেট পোটেনশিয়াল হচ্ছে ভিটি, সোর্স পোটেনশিয়াল হচ্ছে ভিএস। আমরা কি লিখি? ভিটি মাইনাস ভিএস, টার্গেট পোটেনশিয়াল মাইনাস সোর্স পোটেনশিয়াল সমান ওয়ার্ক ডান। বাই ওয়ার্ক ডান এসটি মানে কি? মানে সোর্স টু টার্গেট নিয়ে যে ওয়ার্ক ডানটা ডিভাইডেড বাই আধান। এবারে মানে ইকুই পোটেনশিয়াল সারফেস মানে কি? সমবিভব। সমবিভব মানে কি? আমার সোর্সেও যা পোটেনশিয়াল, টার্গেটও সেম পোটেনশিয়াল। তার মানে কি ভিটি আর ভিএস দুটো তো সমান, তাহলে দুটো সমান হয়ে তাদের বিয়োগফল কত হবে? জিরো। তাহলে দেখ বিয়োগফল জিরো, তাহলে তুই যদি আধানটাকে নিয়েও আসিস তাহলে এখানে কোনো ওয়ার্ক ডান হচ্ছে? জিরো ইন্টু কিউ সমান কত চলে আসছে? জিরো। বোঝা গেল? তার মানে এইটা যদি একটা ইকুই পোটেনশিয়াল সারফেসের মধ্যে তুই যদি কোনো একটা চার্জকে নিয়ে এলি, কি বললাম বোঝা গেল? মানে আমি যদি এরকমও বলি যে আমি একটা ইকুই পোটেনশিয়াল সারফেসে আছি, সেই সারফেসে এই পয়েন্টে আমার এখানে যেহেতু কোনো রকম কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, তার মানে আমার এখানে এই আধানে, মানে এইখানে কোনো একটা আধানকে নিয়ে আসতে কোনো কৃতকার্য আমার করতে হবে না। তার আমি এখানে একটা আধানকে নিয়ে এলাম Q1। ক্লিয়ার? ভালো করে বুঝ, প্রথম যে একদম মানে পুরো ঘটনাটা বলতে যাচ্ছি কী ঘটছে। এরপর আমরা কি করছি না, অসীম থেকে একটা আধানকে, তাহলে এবার আমি এই যে আধানটা, এটাকে আমি যদি সমান সোর্স আধান ভাবি বা Q1 আধান, তাহলে Q1 আধান থেকে 8 ডিস্টেন্স দূরে, কি বললাম? Q1 আধান থেকে 8 ডিস্টেন্স দূরে আমি অসীম থেকে, ধর এই জায়গাটা হচ্ছে অসীম, এটা হচ্ছে অসীম। এবার অসীম থেকে আমি একটা চার্জকে নিয়ে আসছি, কিউ পরিমাণ Q2 চার্জকে নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি না, অসীম থেকে খুব ধীরে 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 আর পয়েন্টে নিয়ে এলাম, মানে 8 ডিস্টেন্স, মূল যে Q1 আধান থেকে 8 ডিস্টেন্স দূরে। কি রাহুল, ঠিক আছে তো? এবারে এখানে বল, তাহলে এইখানে কি তো কৃতকার্য করতে হবে না? হবে না। কেন করতে হবে? ভেরি গুড, বুঝতে পারলি তুই যেটা বলছিলি। এই আধানটা দেখ, এখন এই আধানটা এই পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড কিন্তু দিয়ে দিয়েছে, বোঝা গেল? সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য এই আধানটা আর আসতে পারছে না। তাহলে আমাদের কি করতে হবে? এইখানে দেখ ওয়ার্ক ডানটা আসবে, বোঝা গেল? এইখানে এক্সটার্নাল এজেন্টকে কি করতে হচ্ছে? খুব ধীরে 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 ধীরে, খুব আস্তে 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 এর থেকে, মানে এই যা এই ইলেকট্রিক ফিল্ড যে পরিমাণ বল দিচ্ছে, সেই বলের থেকে একটু বেশি বল নিয়ে ধীরে 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 আধানটাকে এখানে নিয়ে আসতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে এবার এইখানে যদি আধানটাকে নিয়ে আসার জন্য আমাকে তো কৃতকার্য করতে হলো এক্সটার্নাল এজেন্টকে। সেই কৃতকার্যটা কত কি আমরা কি জানি? তাহলে এই পয়েন্টে একটা পোটেনশিয়াল তৈরি হয়ে গেছে,
তৈরি হয়েছে না হয়নি? এই এই যে কিউ ওয়ান চার্জটা এই পয়েন্টে পোটেনশিয়াল কত দেবে? ভি সমান কে প্রাইম কিউ ওয়ান বাই আর। বুঝতে পারছিস তো? একটু আগে আমি পড়লাম, আর বিন্দু আধানের জন্য জানি তো যে বিন্দু আধানের জন্য আর ডিস্টেন্স জুড়ে পোটেনশিয়াল কত হয়? কে প্রাইম কিউ বাই আর। তাহলে এখানে পোটেনশিয়াল আমরা জানি, তাহলে আমার টার্গেট, এইটা আমার টার্গেট পোটেনশিয়াল, আমি ভিটি নিলাম। সোর্স পোটেনশিয়াল ভিএস ইজ ইকুয়াল টু কত? ডাব্লিউ এস টি বাই কিউ টু, কেন আমরা কিউ টু আধানটাকে নিয়ে আসছি। এবারে আমার ভিএস কত? ইনফিনিটিতে আছে মানে 0, তার মানে ভিটি, তাহলে ভিটি সমান, বা আমি এটাকে এই মুহূর্তে আমি 0 লিখছি না, ঠিক আছে, আমি এখন ভিটি মাইনাস ভিএসই লিখছি। তাহলে ভিটি মাইনাস ভিএস ইন্টু কিউ টু সমান কী পাচ্ছি? ডাব্লিউ এস টি। বোঝা গেল? তার মানে এক্স্যাক্টলি আমরা কি পেলাম? কৃতকার্যটা কি? কৃতকার্য আমরা কি পেলাম? যে পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু চার্জ। তাহলে কোনো একটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, কোনো একটা চার্জকে একটা পোটেনশিয়াল থেকে আরেকটা পোটেনশিয়ালে নিয়ে আসতে গেলে কৃতকার্য কত হবে? না ওই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু ম্যাগনিটিউড অফ চার্জ। ক্লিয়ার হয়েছে? এইটা হচ্ছে এইখানকার, এই যদি স্টেটমেন্টটা বুঝতে পেরে যাস তাহলে এই স্মৃতিশক্তিটা আর কোনো কিছু নেই। ক্লিয়ার হয়েছে? কোনো কোনো ইয়ে আছে, কোন তোর কনফিউশন আছে না? এবার এই মুহূর্তে আমার ভিএস কত? ইনফিনিটি, তার মানে 0, তার মানে ভিটির মান কত? ভিটির মান হচ্ছে কে প্রাইম কিউ ওয়ান বাই আর, কে প্রাইম কিউ ওয়ান বাই আর ইন্টু কিউ টু। ঠিক আছে রাহুল? ঠিকই তো আছে। সেটা বলবি না, বুঝলো আমি বুঝতে পারবো না, তোর বুঝতে পারছি না। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? কে প্রাইম কিউ ওয়ান কিউ টু বাই আর। তাহলে তাহলে এটা কি ডাব্লিউ এস টি মানে কি? কৃতকার্যটা। আর এই কৃতকার্যটা আমার কি হিসেবে জমা হবে? পোটেনশিয়াল এনার্জি বা তড়িৎ স্থিতিশক্তি হিসেবে জমা হবে। বোঝা গেল টপিকটা? তাহলে এটা কি দেখলাম? এইটা কার স্মৃতিশক্তি পেলাম আমরা? এই যে দুটো বিন্দু আধান। তাহলে এখানে আমরা এখন এই মুহূর্তে সিচুয়েশনটা কি দাঁড়ালো? যে এইখানে কিউ ওয়ান আধান আছে, আর ডিস্টেন্স দূরে কিউ টু আধান আছে। তাহলে এই যে দুটো আধান নিয়ে যে আধান সংস্থাটা তৈরি হলো, একটা সিস্টেম যে তৈরি হলো, এই আধান সংস্থাটার পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে? আধান সংস্থাটা, এই আধান সংস্থাটা একটা কী করছে বল? এখানে যে তড়িৎ স্থিতিশক্তি তৈরি হচ্ছে তার মান কত দাঁড়ালো? তড়িৎ শক্তি, তড়িৎ স্থিতিশক্তি, তড়িৎ স্থিতিশক্তি হচ্ছে আমার কত? কে প্রাইম ওই দুটো আধান। তার মানে অ্যাকচুয়ালি কি? তার মানে অ্যাকচুয়ালি আমরা কি জানছি? যে এই আধানটার জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল দেখো, আর ওই আধানটাকে দিয়ে গুণ করে দাও। বুঝা গেল? তো আমি যদি বলি যে এই পয়েন্টের এই আধানটাকে এইখানে নিয়ে আসছি, কৃতকার্য কত করতে হয়েছে? আমি কি করব? এই যে সোর্স আধানটা আছে আগের থেকে ছিল, এই আধানটার এগেনস্টে তো আমরা এই আধানটাকে নিয়ে আসছি। তাহলে সেই আধানের যে পয়েন্টে নিয়ে আসছি সেই পয়েন্টে পোটেনশিয়াল দেখো, আর ওই আধানটা দিয়ে গুণ করে দাও। এটা কি পাচ্ছি? এটা কি? এই আধানটার পোটেনশিয়াল ইন্টু ওই আধানটা। বোঝা গেল? তাহলে আমি যদি তখন ধরো এইখানে ধরো যদি 5 কুলম একটা চার্জ দিই বললাম যে 10 মিটার দূরে আমি একটা 3 কুলম আধানকে নিয়ে এলাম, তাহলে আমার এখানে কতটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হলো? আমরা কি করব? এই 5 কুলম আধানটা এই পয়েন্টে কতটা পোটেনশিয়াল দিয়েছি দেখো, কতটা দেবে? কে প্রাইম ইন্টু 5 ডিভাইডেড বাই 10 ইন্টু কী করতে হবে? যে আধানটাকে নিয়ে এসেছি তার ম্যাগনিটিউড ইন্টু 3। তাহলে কে প্রাইমের মান কত? 9 ইন্টু 10⁻9 SI ইন্টু 5 ইন্টু 3 বাই 10। তাহলে এবার কত হলো? 5 3 15 বা 9 5 45 ইন্টু 3 মানে 135, তাই তো? হ্যাঁ 135 করে তো, ইন্টু 10⁸। পোটেনশিয়াল এনার্জি ইউনিট কী হবে? জুল। বোঝা গেল? দেখ এইটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই ফর্মুলাটা এখন এই পর্যন্ত কার পেলাম? যদি দুটো আধান মিলে একটা সংস্থা তৈরি করে। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন হয়েছে কারো? হ্যাঁ এবার আচ্ছা দেখ, এরপরে ওই কেসটা আছে, 3টে আধান নিয়েও আছে। তাই 3টে আধানের ক্ষেত্রে তোরা বলবি এইটা তোরা ঘরে পড়, আমি সিস্টেমটা বলে দিচ্ছি কীভাবে বের করবি। ঠিক আছে? আমি তো জেনারেল ফর্মুলাটা বলে দিয়েছি। কি বললাম? তো জেনারেল ফর্মুলাটা কি না আমি করে দেবো? এটা করে দিন। কোনটা? 3টে আধানের জন্য কি দেখিয়ে দেবো? না, করে দেখে দেবো। করে নিলে তাহলে তো এইটা হচ্ছে মেন প্রবলেম। তোরা যদি নিজে না শিখার ইচ্ছা না থাকে তখন ফিজিক্স শিখতে পারো। আমি তো বলে দিচ্ছি, তোরা শিখে যাবি, তো করে নেবো। যদি কিন্তু একটু চেষ্টা কর বাড়িতে। থিওরি হালকা বুঝে আমি থিওরিটা বলে দিচ্ছি যে ঘটনাটা কি ঘটছে। ঠিক আছে? এখানে দেখ, বীরেন্দ্র সঙ্গে থাকছি, নিতে বীরেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ
দেখ একটা কথা বললে একটা কথা বুঝিয়ে এক্স ওয়াই জেড, তাহলে এটা কি একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, হ্যাঁ তাই তো? একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস। এবারে ধর আমার এইখানে এই মুহূর্তে কি কোনো চার্জ আছে? না চার্জ নেই। তাহলে এখানে আমি যদি কোনো একটা চার্জ এখানে নিয়ে আসি, তাহলে সেই চার্জটা আনতে কোনো কৃতকার্য করতে হবে, না। কারণ সেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। কৃতকার্য। তাহলে আমি ধরো আমি এখানে এই পয়েন্টে আমি কিউ ওয়ান চার্জকে নিয়ে এলাম, যেটা হচ্ছে তোর আর1 ডিস্টেন্স দূরে আছে, ঠিক আছে? আর1 ডিস্টেন্স দূরে আছে চার্জটা, ঠিক আছে? তাহলে এখানে কোনো রকম কোনো আমার ইলেকট্রিক ফিল্ডও হবে না, পোটেনশিয়াল আমার হবে না, কারণ আমার বাইরের পুরোটা কিছু নেই। এরপরে কি হচ্ছে জিনিসটা, এরপরে আমি এই পয়েন্টে একটা চার্জকে নিয়ে আসছি, Q2 চার্জকে ধর নিয়ে এলাম অসীম থেকে। ভালো করে ভাব রাহুল, বলবি কী ঘটবে। Q2 চার্জকে আমি অসীম থেকে নিয়ে এলাম, তাহলে এই যে Q2 চার্জটাকে নিয়ে এলাম, তাহলে এই পয়েন্টে কি আমার পোটেনশিয়াল তৈরি হবে? হবে না? হবে না? হবে কী করে হবে বল, লজিক্যালি বল। পর ইলেকট্রিক ফিল্ড ডাইনামিক্স হবে। হ্যাঁ, যেহেতু কারণ কি, তাহলে Q1টা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে গেছে, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে Q2 এসেছে, তার মানে নিশ্চয়ই এখানে আমাদেরকে কৃতকার্য করতে হয়েছে। এবারে ঠিক আছে, এটা আমরা ফিজিক্যালি বুঝলাম। এবারে পোটেনশিয়ালটা কত হবে দেখ, এখানে দেখ দুটো চার্জ, তাহলে 2 চার্জ সিস্টেমের জন্য পোটেনশিয়াল আমরা মাত্র বার করলাম। কি পেলাম? কে প্রাইম Q1 Q2 আর এদের মধ্যবর্তী ডিস্টেন্স। কি পেলাম? কে প্রাইম Q1 Q2 আর এদের মধ্যবর্তী ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্সটা R1, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার, এটা হচ্ছে অরিজিন, তাহলে এখান থেকে কত R2, তাহলে এটা R1, এটা যদি R2, তাহলে এই দুটোর মধ্যবর্তী ডিস্টেন্স কত হবে কে বলতে পারি বল? R2 মাইনাস R1। হ্যাঁ, ওটি যদি অতিভুজ লম্ব হয় তাহলে কি অতিভুজ লম্ব না? 99 ওরকম করে নয় তো, এটা তো ভেক্টর এডিশন, এদিকে R1 ভেক্টর, এদিকে R2 ভেক্টর। তাহলে এইটা আমি যদি তোর মনে, তাহলে কী হবে, এটা এই দুটো ভেক্টরের সাম এটার সাথে সমান হবে। ভেক্টর ট্রায়াঙ্গেল কি বলে, যে দেখ এই ভেক্টরটার হেড আর এই ভেক্টরটার টেল অ্যাড আছে, তাহলে সেই দুটো ভেক্টরকে কী করতে হবে? অ্যাড করতে হবে। কার সাথে সমান করবো না, যে দুটো ভেক্টরের হেড ম্যাচ করছে। কি বললাম, বুঝতে পারলি না? বুঝতে পারলি? দেখ এই ভেক্টরের হেড আর এই ভেক্টরের টেল যেখানে অ্যাড হবে, মানে যেখানে যোগ হবে, সেখানে কি যোগ হবে? তার মানে এই দুটো ভেক্টরের যোগ। আর কার সাথে সমান হবে? যে ভেক্টরটার দুটো হেড ম্যাচ করছে, মানে এইটার সাথে সমান হবে। বোঝা গেল? তাহলে এখানে কী পাবো আমরা? R2 আমি যদি এক্স ধরে নিই, তাহলে কী পাবো? R1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কি? R2, গরমটা লাগবে তেমন হচ্ছে। R1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত? R2। তাহলে এক্স সমান কত পাবো? R2 মাইনাস R1। আর এই R2 মাইনাস R1টা আমি এখানে লিখছি সিম্বলাইজ করে R21 বলে। কি বললাম? ঠিক আছে, তাহলে R21 মানে কি বুঝবি, যে Q2 আর Q1 এর মধ্যবর্তী ডিস্টেন্সটা, ঠিক আছে? বেশ, তাহলে এইখানে এখন এই মুহূর্তে পোটেনশিয়াল কত হবে বল না? এইখানে এই মুহূর্তে তাহলে কৃতকার্য কত হবে? আমি মাত্র করলাম কৃতকার্য মানে কি, এই আধানটার জন্য, মানে Q1 আধানের জন্য R2 পয়েন্টে পোটেনশিয়াল, তাই তো? R2 বিন্দুতে বিভব, এই পয়েন্টে এই সময় চাই কারেন্টে গেল রে। তাহলে Q1 আধানের জন্য Q2 বিন্দুতে বিভব ইন্টু কী হবে? ইন্টু Q2। যাক, আর যাচ্ছে আর আসছে অনেকবার হলো। ফ্ল্যাশ স্টপ কর। কি বললাম? Q1 আধানের জন্য, দেখ Q1 আধানের জন্য R2 বিন্দুতে বিভব ইন্টু কি, যে আধানটাকে আমি যে আধানটা নিয়ে আসছি সেই আধানটা। দেবরাজ ঠিক আছে তো? ঠিক আছে, তোর নামটা কি? দীপায়ন। তাহলে এখানে Q1 আধানের জন্য R2 বিন্দু বিভব কত হবে রাহুল? Q1 আধানের জন্য R2 বিন্দুতে বিভব কত হবে? কে প্রাইম ভেরি গুড, কে প্রাইম Q1 বাই R2 মাইনাস R1। R2 মাইনাস R1টা আমি R21 লিখছি। এই বোর্ডে দেখে বলছিস তো? না, বোর্ড থেকে বলছি। কোথায় দেখতে এইটা ইন্টু কত হবে? ইন্টু Q2 Q2। তাহলে কি পেলাম? কে প্রাইম Q1 Q2 বাই R21। আর এইটা আমার কি হিসেবে জমা হবে? পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, আমি এখন এটা W1 লিখলাম, কারণটা কি, এখানে 1 সেকেন্ড চার্জের জন্য। এরপর আরেকটা তৃতীয় চার্জ ধর এখানে নিয়ে এলাম, যে তারটা অরিজিন থেকে R3 ডিস্টেন্স দূরে আছে, ঠিক আছে? এবার দেখ এই চার্জটাকে আমি যখন এই অসীম থেকে এখানে নিয়ে আসছি, তখন যখনই কোনো একটা চার্জ যখন আছে, তখন কি বুঝবি যে অসীম থেকে নিয়ে আসা হচ্ছে। তাহলে তার মানে আমাকে এই পয়েন্টের পোটেনশিয়াল বার করতে হবে। এই তাহলে সবসময় মনে রাখবি, আমি চার্জটাকে যে পয়েন্টে নিয়ে আসবো, কোনো অসুবিধা হচ্ছে নাকি? না, যদি দাঁড়াস তো দাঁড়াতে পারি, পালা ধরে মাঝে ধরে যাই তো। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পোটেনশিয়াল জানতে হলে কী করতে হবে? আমি যখনই কোনো একটা চার্জকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে নিয়ে আসবো, তখন সেই পয়েন্টের নেট পোটেনশিয়াল বার করবো ইন্টু আধান। যেমন দেখ এই পয়েন্টে আমি নিয়ে এলাম,
তার মানে এই পয়েন্টে মোট পোটেনশিয়াল কত আছে, এই পয়েন্টে দেখ এই শুধুমাত্র এই আধানটার জন্যই পোটেনশিয়াল আছে, আর কোনো পোটেনশিয়াল আছে কি নেই? না। তাহলে ওই পোটেনশিয়াল ইন্টু কিউ টু। কিন্তু এইখানে দেখ পোটেনশিয়ালটা কত হবে তোরা বল, দুটো হবে। কারণ দেখ এইখানে দেখ এই আধানটার জন্য একটা পোটেনশিয়াল পাবি, এই ডিস্টেন্সটা কত হবে, তাহলে এই ভেক্টরটা R1, এটা R3, তাহলে এটা কত হবে R3 মাইনাস R1 সমান কত হবে R31। রাহুল ঠিক আছে, এটা R3 ভেক্টর, এটা R1 ভেক্টর, তাহলে এটা কত হবে R3 মাইনাস R1। এবার এইটা থেকে এটা কত হবে, এটা কালো পেনে করলে বেস্ট হতো, এইটা কত R3, এটা কত R2, তাহলে এটা কত হবে R3 মাইনাস R2 সমান কত হবে আর হ্যাঁ সরি 32 R32। ক্লিয়ার হয়েছে? ওই দুটো যোগ ভুল হয়ে যাবে। তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল, এবার পোটেনশিয়াল কি কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, তাহলে সেগুলো কী করবো, জাস্ট আমরা এলজেব্রা যেভাবে যোগ করি সেভাবে যোগ হবে। তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল আমি কী পাবো, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল, তাহলে আমি যদি বলি, তাহলে এইটাকে আমি এখন W2 যদি লিখি, তাহলে W2 সমান কী হবে বলো, একবার হবে Q1 ও Q2, Q1 ও Q2 আধানের জন্য R3 বিন্দুতে মোট বিভব, R3 বিন্দুতে মোট বিভব ইন্টু কাকে লিখবো রাহুল, Q3 দুটো আধান কি লিখবি, যে আধানটাকে নিয়ে আসছি সে আধানটাকে, তো এখানে আমি কাকে লিখেছি Q3। হ্যাঁ, এবার এই দুটো কখন লিখবি, যদি তোর টু লেভেল সিস্টেম, অর্থাৎ যদি তোর মানে দুটো আধান নিয়ে যে সিস্টেমটা যদি গঠন হয়, তখন এখানে কি আসবে K প্রাইম Q1 Q2 বাই R। এই যে দুটো আধান যদি কোনো সিস্টেম শুধুমাত্র দুটো আধান থাকবে, তখন আমরা কি লিখবো K প্রাইম Q1 Q2 বাই R। ক্লিয়ার? তাহলে এবার এখানে তাহলে দেখ এই Q1 জন্য মোট কত বল রাহুল, Q1 আধানের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, K প্রাইম Q1 বাই R31 R31। এবার দীপায়ন বলতো Q2 আধানের জন্য কি হবে, K প্রাইম Q2 R32। এবারে প্রণয় বলে এই দুটো পোটেনশিয়াল তো আমরা পেলাম, তাহলে এবারে এখানে কি করতে হবে, সেই দুটো যোগ করতে হবে, কারণ স্কেলার কোয়ান্টিটি সিম্পল যোগ হলো ইন্টু তারপরে কি হবে ইন্টু Q3, কারণ দেখ এখানে মোট পোটেনশিয়াল পেয়ে গেলাম ইন্টু Q3। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি করব, তাহলে দেখ এখান থেকে আমরা এবার এই দুটোকে মাল্টিপ্লাই করি, তাহলে K প্রাইম Q1 Q3 বাই R31 প্লাস K প্রাইম, আমি Q3টা আগে লিখছি, ঠিক আছে, Q3 Q2 বাই R32। তাহলে দেখ এই দুটো কি 3 3 2 2। ক্লিয়ার? এটা তো 3 1 আছে, তাহলে K প্রাইমটা আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পাবো Q1 Q3 ডিভাইডেড বাই R31 প্লাস Q3 Q2 ডিভাইডেড বাই R32। তাহলে এটা কি পেলাম W2 পেলাম। তার মানেটা কি, যে ওই আধানটাকে এখানে নিয়ে আসতে আমাকে এতটা কৃতকার্য করতে হলো, অসীম থেকে এই পয়েন্টে নিয়ে আসতে R3 পয়েন্টে, মানে অরিজিনের সাপেক্ষে R3 পয়েন্টে নিয়ে আসতে আমাকে এতটা পরিমাণ কৃতকার্য করতে হলো। তাহলে মোট কৃতকার্য কত, তাহলে সিস্টেমের মোট কৃতকার্য কত পেলি, হ্যাঁ না এটা Q3 গুণ করে দিচ্ছি, এখানে Q3 এখানে ঢুকিয়ে দিয়েছি ভেতরে, কি বললাম বোঝা গেল? তাহলে এবারে মোট কৃতকার্য কত হবে W1 প্লাস W2। তাহলে এখানে কত পাচ্ছিস, দেখ W1 কত আছে আমার K প্রাইম Q1 Q2 বাই R21, ও K প্রাইমটা কমন নেবো না, কারণ এই মুহূর্তে থাক Q1 Q3 বাই R31। রাহুল বুঝতে পারছিস তো, দেবরাজ প্রণয় Q3 দীপায়ন, দেখ কমপ্লিট হলো। তাহলে আর এই যে মোট কৃতকার্যটা, এইটা তো আমার কিসে স্টোর হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তিটা কী দিয়ে প্রকাশ করা হয়, ইউ দিয়ে, ক্যাপিটাল ইউ দিয়ে। তাহলে এটা কি, এটা হচ্ছে মোট স্থিতিশক্তি, মানে এই সিস্টেমটার মোট স্থিতিশক্তি কত দাঁড়ালো ইউ। এই সন্তাল কী পালি K প্রাইম Q1 Q2 বাই R21 প্লাস K প্রাইম Q1 K প্রাইমটা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, Q1 Q3 বাই R31 প্লাস Q2 Q3 বা Q3 Q2 যাই লেখ R32। ঠিক আছে রাহুল? তাহলে এটা হচ্ছে আমার কি মোট পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি হিসেবে জমা হলো। এবার যদি মনে হয় 4 নাম্বার চার্জ থাকতো, যদি এখানে আরেকটা চার্জ তাহলে কি হতো, তাহলে এই পয়েন্টে এই তিনটে আধানের জন্য পোটেনশিয়াল বার করতাম ইন্টু ওই আধানটাকে আবার গুণ করতাম, আবার এখানে আবার সেইটা আবার কী করতাম এইখানে যোগ করে দিতাম। বুঝা গেল? তাদের সিলেবাস দেবে 3টা পর্যন্ত পড়াবে, তার বেশি দিবে এখানে। হ্যাঁ হ্যাঁ এই না এন সংখ্যা আধান আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। তার মানে দেখ এইখানে তোর কি পেলি বলতো,
দেখ এইখানে তার মানে তোর কি পাচ্ছিস তিনটা ধানের জন্য তিনটে আধানের জন্য কি পেলি 1 2। তাহলে আমি যদি ধরো এটা এন সংখ্যক আধান প্রথমে ধরো আমি কে প্রাইমটাকে বাইরে রেখে দিলাম। এবার এখানে কি আছে প্লাস, এবং এই প্লাসটা কি কন্টিনিউয়াস প্লাস না ডিসক্রিট প্লাস? কন্টিনিউয়াস প্লাস। কন্টিনিউয়াস আর ডিসক্রিটের মধ্যে তফাৎটা কি? ভেরি গুড, ঠিক আছে, জানেন না, এতে কোনো অসুবিধার কিছু না, এরকম বলবো যে জানেনি। দেখ আমি বলতে চাইছি মনে কর এই যে 1 1 এর সঙ্গে 2 এটা আমরা যে যোগ করি এটা কি হয় দীপায়ন? না, এটা এটা তো যোগ করে 3 হোক। হ্যাঁ 3। তাহলে এটা আমি জিজ্ঞেস করছি কত হয়। এটাই হয় সায়েন্স স্টুডেন্টদের দেখবি একটা সিম্পল জিনিস যদি দেওয়া হয় না, যে একটা অদ্ভুত মনে হয় যে খুব একটা জটিল জিনিস দিয়ে দিয়েছে। 1 + 2 = 3, কিন্তু যদি মনে করি এরকম হতো 1 + 1.00000 এরকম কন্টিনিউয়াস চলছে, 0 0 চলতে চলতে কোথাও তার কোনটা 1 আছে, তাহলে এই যে যোগটা, এই যোগটা কি দেখ এখানে একের পর তো 2, একের পর 2 তখন অসংখ্য সংখ্যা ঢুকে আছে, হতে ঢুকেছে না 1.1 1.11 1.111 এরকম করে তো ইনফিনিটি সংখ্যক সংখ্যা 1 আর 2 এর মাঝে ঢুকে আছে, সেগুলোকে আমরা নিচ্ছি কি? নিই না। তাহলে আমরা জাস্ট দুটো ডিসক্রিট সংখ্যা নিলাম, তাদের মধ্যে যোগ করছি, এটা বলা ডিসক্রিট যোগ। আর এই যোগটাকে জেনারেলি কিসে প্রকাশ করা হয়? সাম দিয়ে, সাম চিহ্ন। সাম মানে এটা হচ্ছে ডিসক্রিট যোগ হবে 1 2 3 এরকম। আর যেটা তোরা কন্টিনিউয়াস যোগ করিস সেটা কি করিস কে বলতে পারবি? কন্টিনিউয়াস যোগটা তোরা জানিস, তোরা এই মুহূর্তে মনে করতে পারছিস, বল কি বলছিলাম? বল বল বল। কন্টিনিউয়াস যোগ মানে হচ্ছে ইন্টিগ্রেশন। ইয়াতে পড়াই না, আমি বলেছিলাম যে কোনটা দা ইলেকট্রিক যখন ফ্লাক্স পড়াছিলাম, ফ্লাক্সে যখন প্রত্যেকটা সে ছোটো ছোটো সারফেস নিলাম, ডিএস করে ছোটো ছোটো সারফেসগুলো নিয়ে আমি কোনো গ্যাপ নিয়েছিলাম কি, যে এইখানে একটা সারফেস আবার গ্যাপ নিয়েছিলাম কি, পর সারফেসটাকে নিয়ে পুরো হোল সারফেসটা কভার করেছিলাম। ওই জন্য ওখানে কী নেওয়া হয়েছিল? ইন্টিগ্রেশন E.ds নেওয়া হয়েছিল না টোটালটা বের করার জন্য। তাহলে তো এখানে ডিরেক্ট সাম করে দিত এরকম। ফিজিক্সে প্রত্যেকটা পয়েন্ট তো লজিস্টিক করা আছে, এখানে তোর আমার মনের এক্সপ্রেশন আমার ভালো লাগছে না, আমি এখানে ডিসক্রিট লাগিয়ে দেবো, চলবে না। বুঝা গেল? এভরিথিং ইজ একদম প্রপার লজিক, লজিকের বাইরে একটা পয়েন্টের দিক থেকে দিতে যাবো, ঠিক আছে? বুঝতে পারলি তো? তাহলে কন্টিনিউয়াস যোগ মানে ইন্টিগ্রেশন আর সাম। তাহলে এইখানে আমরা কি করছি দেখ, এখানে আমরা কন্টিনিউয়াস করছি কি, এখানে আমাদের ডিসক্রিট যোগ হচ্ছে। তাহলে ডিসক্রিট যোগ মানে এখানে কি লিখবো, কোনটা লাগাবো? সাম লাগাবো। দেখ তাহলে এখানে কোটা ভেরিয়েবল আছে, দেখ দুটো কোটা ভেরিয়েবল আছে, দুটো মানে একটা টার্মের মধ্যে কোটা ভেরিয়েবল দুটো। তাহলে এখানে কি লিখবো আমি? QI QJ। তাহলে দুটো ভেরিয়েবল মানে আমি এখানে কোটা সাম হবে, দুটো সাম হবে, একটা হবে I, একটা হবে J। এবার দেখ এইখানে যেটা কোথা থেকে কোথা পর্যন্ত তোর রান করছে না, এইখানে এই মুহূর্তে তোর এখানে কত পর্যন্ত রান করবে? 3 পর্যন্ত। আমি এটা একবার খাতায় করেছিলাম মনে হচ্ছে, কিছুটা করেছিলাম, ঠিক আছে, এটা তো বইয়ে এক লাইনে লেখা আছে, সেটা আমি ক্যালকুলেশন করে দেখেছিলাম, ঠিকই এসেছিল। ঠিক আছে, আমি এখন শর্টেই বলছি, এতটা বলতে অনেক টাইম লাগবে। তাহলে যে 1 থেকে এইখানে 3টে আধান আছে মানে 3 পর্যন্ত, এইখানেও কত লিখবো? I1 থেকে 3 পর্যন্ত। কিন্তু এখানে মনে রাখতে হবে যে নট ইকুয়াল টু কী হবে? I না 1 লয়, I। দেখ এই টার্মগুলো প্রত্যেক টার্মে দেখ I আর J ম্যাচ করছে কি? কোথাও ম্যাচ করছে I আর J? ধর এইটা যদি I হয়, I ইজ ইকুয়াল টু যদি 1 হয়, ভালো করে লক্ষ্য কর, I ইজ ইকুয়াল টু কে যদি 1 নিস, তাহলে যেটা কি হবে? একবার J কিন্তু 1 হবে না, তখন J 2 হবে আর J 3 হবে। দেখ এখানে বুঝতে পারছিস? দেখ I1 I ইজ ইকুয়াল টু 1 নিয়েছি, তাহলে এইটা আমার যদি I ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে এবারে কে ভেরি করছে? আমি আইটা প্রথম ফিক্সড করলাম, এবারে জেটা ভেরি করাচ্ছি। তাহলে জেটা ভেরি করলে কি পাবো? 1 পাবো, 2 পাবো, 3 পাবো। কিন্তু আমার কন্ডিশন কি বলছে? 1 1 চলবে না, তার মানে আমার কী নিতে হবে? 2 3। ক্লিয়ার হয়েছে? ডিভাইডেড বাই, তাহলে এইখানে কী হয়ে যাবে? এখানে হয়ে যাবে আর IJ, আর IJ। তাহলে আর এটা যদি 1 নিই, তাহলে এইটা তখন কি 2 নিতে হবে। দেখ 1 2 বোঝা গেল? এটা বেসিক্যালি একটা মড ভ্যালু। আর IJ মানে কি বোঝাচ্ছে? তুই RJ মাইনাস RI করতে পারিস, অথবা RI মাইনাস RJ করতে পারিস, কারণ এটা আবার কি নিচ্ছি? মড ভ্যালু নিয়ে নিচ্ছি। বোঝা গেল? মড মানে কি, তুই মাইনাসটা তো এখানে কনজিউম হয়ে যাবে, শুধুমাত্র প্লাসটা আমরা নেব। কি বললাম বুঝাচ্ছি রাহুল? তাহলে এবারে দেখ, এবারে J ইজ ইকুয়াল যদি 2 নিই, দেখ সরি এবারে I ইজ ইকুয়াল যদি 2 নিই, তাহলে I ইজ ইকুয়াল যদি 2 নিই, তাহলে এরপরে কী পাবো? যেটা 3 পাবো, আবার একও পেতে পারি, আবার যেটা একও পাবো।
তাহলে দেখ 2 3 আবার 2 1, তাহলে দেখ 2 1 টার্মটা আমার তো অলরেডি একবার চলে এসেছে। হ্যাঁ। তার মানে আমি যদি একটা একটা করে চালাই তাহলে দেখ আমি প্রত্যেকটা টার্ম কভার করে পাবো, দুবার করে পাবো। হ্যাঁ। কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ। আমি যদি একটু ভেঙে পর বলি মনে কর, যেমন এখানে দেখ i = 1 নিলাম, তারপর দেখ 2 আর 3 টার্মটা পেয়েছি, হ্যাঁ। i এর তা যে 2 পেয়েছি যে 3 পেয়েছি। হুম। এবার তো যখন আমি i = 2 নিচ্ছি তখন আমার 2 3 পাবো, 2 1 পাবো। তার মানে আমি এখানে দেখ এই টার্মটা কভার পেয়ে গেলাম দুবার। সিমিলারলি এই টার্মটা কভার পাবো দুবার, এই টার্মটা কভার পাবো দুবার। তাহলে আমার তো এগুলো তো কিন্তু পোটেনশিয়াল এনার্জিতে দুবার করে আছে কি? না। কিন্তু যখন আমি সাম নিচ্ছি তখন আমার কভার করে চলে আসছে দুবার। তার মানে নিশ্চয় তখন আমার কি দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেল না? বুঝতে পারলেনি? হ্যাঁ। না পারলে বল। পারিস? দেখ এই মুখটা শুধু লড়ান না, পারিস? এইখানে দেখ যদি যখনই সামটা করবি তখন এই টার্মগুলো কভার করে আসবে, দুবার করে আসবে। আমাদের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এইটা, হ্যাঁ। আমরা ওইটাকে একটা কম্প্যাক্ট ফর্ম দেওয়ার চেষ্টা করছি। কিন্তু যখনই আমরা সামের আকারে লেখার চেষ্টা করছি তখনই দেখছি যে এটা আমরা দুবার করে এসেছে, কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা আমরা দুবার করে নেই, তো একবার করে আছে। তাহলে আমাকে সেই 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে দেখ 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দেখ আমার এই এক্সপ্রেশনটাই চলে আসবে। বোঝা গেল? তাহলে আমরা আলটিমেট কি পেলাম? কে প্রাইম বাই হাফ ইন্টু কে প্রাইম, তারপর কি পাবো? সাম ওভার আই 1 থেকে 3 পর্যন্ত, সাম ওভার জে 1 থেকে 3 পর্যন্ত, তারপর কি লিখবো বল? কিউ আই কিউ জে আর আই জে তার মড। যেখানে এখানে লিখতে হবে যে জে নট ইকুয়াল টু আই, এটা কিন্তু লিখতেই হবে, না কিন্তু নাম্বারটা 0 হয়ে যাবে। কারণ এই কন্ডিশনের উপর অনেক কিছু দাঁড়িয়েছে, বুঝতে পারছিস? তাহলে এই জিনিসটা একটাই, জাস্ট এই জিনিসটাকে একটা কম্প্যাক্ট ফর্মে লেখা হবে। বুঝে গেল? হ্যাঁ, এবার যদি কোনো এন সংখ্যক চাই তখন কী হবে? আই 1 থেকে এন, জে 1 থেকে এন, বাকি যা আছে তাই। যেখানে আই নট ইকুয়াল টু জে, দেখ বই এখানে ফর্মুলা লেখা আছে, হাফ ইন্টু করে, দেখতে পাচ্ছিস? দেখে না, ওরা দেখ এত কিছু বলো না, ডিরেক্ট লিখে দিচ্ছে যে হাফ টার্মটা কেন করা আছে না, প্রতিটা পদ দুবার করে আসবে, দুবার করে আসবে। এবার তো তাদেরকে আমি দেখিয়ে দিলাম কী করে দুবার আসছে, আর সেইটা আমার এই খাতাতে ক্যালকুলেশন করা আছে। তো যে চার্জটা আমি একটু গ্রুপের ছবিটা দিয়ে দেবো, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? পোটেনশিয়াল এনার্জি তাহলে একদম স্মৃতিশক্তি কমপ্লিট। জলটা দে তো, স্মৃতিশক্তি বের করতে পারবি, অসুবিধার কিছু নেই। এবারে আমরা এই রিলেটেড একটা অঙ্ক করি, নিউমেরিক্যাল করি, তাই তো? তাহলে জিনিসটা আরো ভালো হাতে কলম শেখা হবে। রাহুল খাতাটা নেয়, একটু অঙ্ক করি। বল, ঠিক আছে দিবাই? রাহুল তোমার হাসি যে না, ওই একদিকে ভালো, কিন্তু হাসাটা ভালো ওঠে। আমার কোনো চাপ নাই রে, হাসলাম কি করবো? রাহুল এখানে একটু ঘুরতে গুলো দিচ্ছি। প্যারাতে দেখ, এটা 12 মাইক্রোকুলম, মাইক্রোকুলম মানে জানিস তো এই সিম্বলটা? হ্যাঁ, ভেরি গুড। এবং 8 মাইক্রোকুলম, মাইক্রোকুলম মিউ সি মিউ হ্যাঁ মিউ সি, আর ভালো করে লিখলে হ্যাঁ মিউ সি, এবং 8 মিউ সি মানে মাইক্রোকুলম। এর দুটি ধনাত্মক আধান পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত আধান দুটিকে পরস্পরের দিকে 4 সেন্টিমিটার এগিয়ে আনতে, আধান দুটিকে পরস্পরের দিকে 4 সেন্টিমিটার এগিয়ে আনতে কত কাজ করতে হবে? माइक्रो 10 to the power -6, হ্যাঁ।
144 × 32 বল 144 × 32 কি ইউনিটে কিসে দিয়েছে? সেমি দিয়ে আছে এটা উল্টে মাইক্রো যা আর ইউনিটগুলো দেখ দি কত দাম করে, মানে তোর কিসে দিয়েছে অ্যান্সারটা? আমি সেই ইয়াতে করি না, এটা এসআই করে দিয়েছি। আগে দেখ ঠিকঠাক করে কর, মনে হচ্ছে একটু গোলমাল হয়েছে। এটা সেমিটাকে এসআই করতে হবে, মিটারে করতে হবে। উত্তরগুলো দিয়ে কত হয়েছে বলো? 14.4 তোর এই অঙ্কটা তোর ভালো করে পড়লি? না তাই মানে এখন পড়েছি ডাইরেক্ট দিয়ে পড়ি। না মাইক্রোমটা কুলম করেছি আর সেমিটাকে মিটারে করতে হবে। হুম কিন্তু স্যার এটা পরস্পরের দিকে আসে, মানে পরস্পর মানে অঙ্কটা কিন্তু ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক কিছু ইনফরমেশন আছে। প্রথমে পরস্পরের থেকে 10 সেন্টিমিটার দূরত্ব ছিল, তাহলে সেই সময় পোটেনশিয়ালটা বের করতে হবে। তারপরে তাদেরকে 4 সেন্টিমিটার কাছে আনা হলো, তাহলে তখন তাদের ডিস্টেন্স কত হলো? 6। তাহলে সেই সময় পোটেনশিয়াল বার করতে হবে। যে ওই যে দুটো পোটেনশিয়াল, আগের পোটেনশিয়াল মাইনাস মানে আগের পোটেনশিয়াল আর এখন যে পোটেনশিয়াল, তাহলে এইটা কি পোটেনশিয়াল ডিফারেন্স? তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু আধান করলে তুই কত করতে পাবি? মানে আগে ধর এই পোটেনশিয়াল ছিল, তুই ওই পোটেনশিয়াল থেকে অন্য একটা পোটেনশিয়াল নিয়ে আসছিস, তাহলে আমরা কি করি? একটা পোটেনশিয়াল থেকে আরেকটা পোটেনশিয়ালে আধানকে নিয়ে যেতে হলে রাহুল কৃতকার্য কত হয়? একটা পোটেনশিয়াল থেকে অন্য একটা পোটেনশিয়াল নিয়ে যেতে গেলে কৃতকার্য কত হয়? কে প্রাইম q1 q2 বাই r তা বল তো, শুধু ফর্মুলা মুখস্থ করছি। কি 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 একটা পোটেনশিয়াল পয়েন্ট থেকে অন্য একটা পোটেনশিয়াল পয়েন্টে নিয়ে যেতে কৃতকার্য কত হয়? f ডট x এই মাত্র বললাম যে পোটেনশিয়াল ডিফারেন্স, মানে একটা পোটেনশিয়াল থেকে আরেকটা পোটেনশিয়াল আমি আধানটাকে নিয়ে যেতে চাইছি, তাহলে আমাদের কৃতকার্য কি হবে? পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু চার্জ। তাহলে আমার ফার্স্ট পোটেনশিয়াল আর সেকেন্ড কনফিগারেশন পোটেনশিয়াল পেয়ে গেছি, তাহলে দুটো পোটেনশিয়াল ডিফারেন্স আমি অতটুকু দেখেছি। আধানটাকে ফার্স্ট পজিশন থেকে দেখ, এইখানে জিনিসটা দেখ, প্রথমে ধর এইখানে একটা Q1 আধান ছিল, না সরি এইখানে একটা ধর কি বলেছি কোশ্চেনটা বল আমাকে। 12 মাইক্রোকুলম একটা কত দিয়ে? 8 মাইক্রোকুলম। তাহলে এই তাহলে এই আধানটা কি করেছে? পরস্পর থেকে প্রথমে কত ছিল? 10 সেন্টিমিটার দূরত্বে ছিল। তাহলে এই দেখ এইখান থেকে তুই পোটেনশিয়ালটা প্রথমে করবে, আর তাহলে পোটেনশিয়ালটা করতে পারিস। তাহলে এখানে তোর কি হবে? প্রথমে একবার পোটেনশিয়ালটা বের করলে এই 12 কুলমের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল কত? কে প্রাইম 12/10 কে প্রাইম q1/10 এই পয়েন্টের পোটেনশিয়াল পেলি। এবারে তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল পেলি, এবার তুই কি করছিস? আবার ডিস্টেন্সটা কমিয়ে 6, তাহলে 12টা 12 জায়গায় আছে, এটাকে কমিয়ে আবার এটা 4 সেন্টিমিটার কমালো, মানে তখন ডিস্টেন্স কত হয়ে গেল? 6। তাহলে 6, তাহলে এই পয়েন্টে এই আধানের জন্য এখন এই পয়েন্টে পোটেনশিয়াল কত? কে প্রাইম q1/6। তার মানে দেখ এইখানে একটা পোটেনশিয়াল ছিল, আবার তুই এই পোটেনশিয়াল এলি, তার মানে দেখ একটা পোটেনশিয়াল তুই তো একটা পোটেনশিয়াল এলি। কি বললাম বুঝতে পারলি রাহুল? তাহলে আমি চাইটাকে তো একটা পোটেনশিয়াল থেকে আরেকটা পোটেনশিয়াল নিয়ে আসছি, তাহলে আমার কৃতকার্য কত হবে? এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু চার্জ। তাহলে কি হলো কোশ্চেনটা? প্রথমে এইখানে 12 মাইক্রোকুলম আধান ছিল, সেইখান থেকে 10 সেন্টিমিটার দূরে আমি একটা 8 মাইক্রোকুলম আধানকে নিয়ে এলাম, তাহলে এইখানে 12 মাইক্রোকুলম আধানটার জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল কত বের করবো? দিয়ে তারপরে কি করা হচ্ছে? সেই 12 মাইক্রোকুলম আধানটা আছে, এবার আধানটাকে আমি 8টাকে আমি 6 মাইক্রোকুলম নিয়ে এলাম, 10টাকে 6, মানে আমি 4 সেন্টিমিটার কমিয়েছি, তাহলে মানে আমার এখন এই ডিস্টেন্সটা 6 সেন্টিমিটার। তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল কত? তাহলে অ্যাকচুয়াল পুরো অঙ্কটা এখন এই মুহূর্তে কী দাঁড়ালো? আমি এত সবল ভুলে যাই। তার মানে এইখানে তার মানে তোর এই 8 কুলম আধানটাকে তুই কী করলি? এই পয়েন্ট পোটেনশিয়াল থেকে এই পয়েন্টের পোটেনশিয়ালে নিয়ে এলি, তাহলে এই পয়েন্ট এই পোটেনশিয়াল থেকে এই পোটেনশিয়াল আনতে কৃতকার্য কত হবে? এই দুটোর পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুটোর পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু এই 8 কুলম আধানটাকে। ক্লিয়ার হয়েছে অঙ্কটা না ক্লিয়ার হয়নি? তাহলে আগে অঙ্কটা ভালো করে পড়বি, ওই পেলে দুম করে ফর্মুলা লাগিয়ে দিলাম হবে না। এই তুই বুঝতে পারিস? দুইবার ব্যাস কর অঙ্কটা কর রাহুল, অঙ্কটা কর জলদি কর, আরেকটা অঙ্ক দেবো, তারপরে বাকি যা একটু থিওরি বাকি রইলো এই গতি শক্তি থেকে এইখানে থিওরিটা পড়িয়ে দুটো অঙ্ক করে ছুটি হবে। তোরা লেট করলে এদিকে লেট হবে।